আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো বিপিএল এর সর্বশেষ কি অবস্থা, সেই সাথে বিপিএল এর 7 দলের নতুন করে কোনো প্লেয়ারকে সাইন করিয়েছে কিনা বা তাদের সাইন করানোর কোনো প্ল্যান আছে কিনা, বা সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা বা তামিম ইকবালের ক্রিকেটে ফেরা নিয়ে সর্বশেষ কি আপডেট, সেই সাথে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ খেলতে যাচ্ছে এবং বিপিএল এর নতুনত্ব কি কি থাকছে, এই সব বিষয়ে আমি আলোচনা করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমরা সবাই জানি বিপিএল এর ফিক্সার অলরেডি রিভিল হয়ে গেছে এবং সেখানে আগামী 30শে ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলটা অনুষ্ঠিত হবে এবং বিপিএল 4 পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ঢাকা, সেখানে 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব সিলেটে, সেখানে 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং তৃতীয় পর্ব চট্টগ্রামে, সেখানে 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ ঢাকা পর্বে বিপিএল ব্যাক করবে, সেখানে 14টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং বিপিএল এর ফাইনালটা আগামী 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে যাবে। এবং সেখানে 7 দলের সর্বশেষ কি অবস্থা, এটা যদি আপনাদেরকে বলতে চাই তাহলে প্রথমে দুর্বার রাজশাহীর কথা বলতে হবে। এবং দুর্বার রাজশাহীকে নিয়ে যদি আমি বলি তাহলে দুর্বার রাজশাহী প্রথমত বিপিএল এর ড্রাফট থেকে মাত্র 2জন বিদেশি ক্রিকেটারকে তারা দলে ফিরিয়েছে। এর মধ্যে থেকে তারা লাহিরু সামারকন এবং সাদ নাসিমকে তারা দলে ফিরিয়েছেন। এর বাইরে কোনো ক্রিকেটারদের নিয়ে কোনো আপডেট দেওয়া বা নিউজ কিন্তু তারা কখনো তাদের ফেসবুক বা কোনো গণমাধ্যমে তারা বলেনি। কিন্তু গত কয়েকদিন আগে তারা ফেসবুকে একটা অফিসিয়াল ভাবে ঘোষণা করে যে তাদের দলে কিছু দেশি প্লেয়ার এবং বিদেশি প্লেয়ার নিবে। সো দর্শকদের কাছে কিছু সাজেস্ট চেয়েছে এবং আমার সেই পোস্টের পরিপ্রেক্ষিতে একটা সাজেস্ট ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সো বিপিএল এর 7 দলের সর্বশেষ অবস্থা যদি আপনাদেরকে জানাই তাহলে সর্বপ্রথম আমি দুর্বার রাজশাহীর কথা বলবো, কারণ দুর্বার রাজশাহী এখন পর্যন্ত বিপিএল এর ড্রাফট থেকে মাত্র 2জন ক্রিকেটারকে তারা সাইন করিয়েছে এবং 2জন ক্রিকেটারই তাদের দলে আছে বিদেশি ক্রিকেটার। অবভিয়াসলি দেশিদের মধ্যে অনেকে আছে, বাট বিদেশি ক্রিকেটার মাত্র 2জন। আমরা সবাই জানি যে বিপিএল এ সবসময় বিদেশি ক্রিকেটারদের একটা প্রাধান্য বেশি থাকে এবং একাদশে 4জন বিদেশি খেলতে পারে। সেখানে দুর্বার রাজশাহী 2জন বিদেশি নিয়ে অনেকদিন যাবত তারা বসেছিল, কোনো ধরনের আপডেট তারা দিচ্ছিল না। কিন্তু গত কয়েকদিন আগে তারা তাদের ফেসবুক পেজে একটা অফিসিয়ালভাবে ঘোষণা করে যে তাদের দলে কিছু দেশি ক্রিকেটার এবং কিছু বিদেশি ক্রিকেটার নিতে চাই। সেই মর্মে তারা কিছু প্লেয়ারদের সাজেস্ট নাম তারা চেয়েছিল। সেখানে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি সেই ভিডিওটা আই বাটনে দিয়ে দিব। এবং দুর্বার রাজশাহী এখন পর্যন্ত তাদের দলে যে কয়েকজন ক্রিকেটারদের সাথে কথা বলেছে তার মধ্যে সর্বপ্রথম যে নামটা সেটা বেনি হাওয়েল, এবং বেনি হাওয়েলের সাথে তাদের চুক্তিটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, শুধুমাত্র অফিসিয়াল ঘোষণার বাকি আছে। বাট এখানে প্রশ্ন হচ্ছে যে বেনি হাওয়েল আসলে কোন দলের হয়ে খেলবে, কারণ বেনি হাওয়েলকে পাওয়ার জন্য সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্সও কিন্তু সেই লড়াই আছে। এখন শেষ পর্যন্ত দেখার বিষয় যে বেনি হাওয়েল কোন দলের হয়ে খেলে, কারণ আমরা জানি ঢাকা ক্যাপিটালসের হয়ে অ্যালেক্সেলস খেলার জন্য সবকিছু চুক্তিবদ্ধ হয়েও গিয়েছিল, কিন্তু শেষ মোমেন্টে সেই চুক্তিটা বাতিল করে তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হন। এটা হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে লাস্ট সিজনে যারা যে দলে খেলে সেই দলে খেলার জন্য কিন্তু সবচেয়ে বেশি প্রেফার করে, এবং লাস্ট সিজনে বেনি হাওয়েল তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন। সো এখন দেখার বিষয় বেনি হাওয়েল শেষ পর্যন্ত কোন দলে যায়। এবং দুর্বার রাজশাহীর পক্ষে যে আরও কিছু আপডেট আছে, সেখানে তারা ফকর জামানের সাথে চুক্তি প্রায় সম্পন্ন করে ফেলেছে এবং তাদের জাস্ট পেমেন্ট ইস্যু নিয়ে একটু কথাবার্তা চলছে। হয়তো 2-1 দিনের মধ্যে সেটা অফিসিয়াল ঘোষণা আসবে। এবং ইমাদ হোসেমের ব্যাপারেও তারা কথাবার্তা বলছে। মোটামুটি দুর্বার রাজশাহীর 3টা বিদেশি ক্রিকেটারের সাথে কথাবার্তা বলছে, তার মধ্যে বেনি হাওয়েল, ইমাদ হোসেম এবং ফকর জামান, এই 3জনে হয়তো দুর্বার রাজশাহীর জার্সিতে খেলবে। এই হচ্ছে দুর্বার রাজশাহীর সর্বশেষ আপডেট। সাথে আমি যদি যোগ করি তাহলে গতকালকে গণমাধ্যমে দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তাসকিন আহমেদকে দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন হওয়ার জন্য প্রস্তাবনা দিয়েছে এবং তাসকিন আহমেদ সেটাতে সম্মতিও দিয়েছেন। সো আমরা আশা করতেই পারি যে আগামী বিপিএল 2025-এ দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন হিসেবে তাসকিন আহমেদকে হয়তো মাঠে দেখা যেতে পারে, এমনটাই কিন্তু আমরা শুনতে পেরেছি। এবং তিনি যদি ক্যাপ্টেন্সি নাও করেন তাহলে তার বিকল্প হিসেবে তারা আকবর আলীকে চুজ করবে, এরকমটাই কিন্তু তিনি গণমাধ্যমে বলেছেন। এরপরে আমি যদি ঢাকা ক্যাপিটালসের কথা বলি তাহলে ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত তাদের দলে কোনো আপডেট নেই। শুধুমাত্র তাদের গত সপ্তাহে একটা জার্সির আপডেট ছিল এবং শাকিব খান নিজে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজে একটা ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে ঢাকা ফ্রাঞ্চাইজি যখন দল পায় এরপরে ঢাকা ফ্রাঞ্চাইজির নামটা পর্যন্ত সিলেক্ট করেছে ফ্যানরা, এবার তারা জার্সিটাও সিলেক্ট করার দায়িত্বও কিন্তু ফ্যানদের উপর দিয়ে দিয়েছে। এবং শাকিব খান সুন্দর করে বলেছে যে আমাদের দর্শকদের কথা চিন্তা করে দর্শকরা যে জার্সিটা পছন্দ করবে এবং তারা যে জার্সিটা আমাদের কাছে পাঠাবে তার মধ্যে থেকে আমরা সিলেক্ট করে একটা জার্সি চুজ করব এবং সেই জার্সি পরে আগামী 2025 সালে বিপিএলে তারা মাঠে খেলতে নামে। এবং এরপর আমরা যদি চিটাগং কিংসের কথা বলি তাহলে চিটাগং কিংসের সবচাইতে বড় আফসোসের নাম সেটা হচ্ছে সাকিব আল হাসান, এবং সাকিব আল হাসান আদৌ খেলতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ সাকিব আল হাসানের যে রাজনৈতিক একটা সমস্যা এবং তিনি সর্বশেষ টেস্ট ম্যাচ বাংলাদেশের মাটিতে খেলতে চেয়েছিলেন সেটাও কিন্তু খেলতে দেওয়া হয়নি পলিটিক্যাল কারণে। এখন তিনি বিপিএলটা খেলতে পারবে কিনা এটা কিন্তু খুব একটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সো এই বিষয়টা নিয়ে কিন্তু চিটাগং কিংসের মধ্যে অনেক বড় ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তারা যে অবস্থার মধ্যে আছে সাকিব আল হাসান খেলবে কি না সেটা কিন্তু এখনো তারা জানে না, এবং নতুন করে কোনো প্লেয়ারকে নেবে কিনা এটাও কিন্তু তারা ধোঁয়াশার মধ্যে আছে। সেই সাথে সাকিব আল হাসানকে দলে নেওয়া হয়েছিল, তিনি দলের মেইন ম্যান হিসেবে এবং ক্যাপ্টেন হিসেবে তাকে দলে নেওয়া হয়েছিল। যেহেতু সাকিব আল হাসান চিটাগং কিংসের হয়ে অর্থাৎ বিপিএলে তিনি খেলতে পারছেন না,
তাহলে চিটাগং কিংসের ক্যাপ্টেন কি হবে, এটা নিয়েও কিন্তু চিটাগং কিংস অনেক বড় একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। এরপরে আমি যদি ফরচুন বরিশালের কথা বলি, ফরচুন বরিশালের নতুন করে কোনো আপডেট নেই, শুধুমাত্র একটা আপডেট, সেটা হচ্ছে তামিম ইকবাল খান অনেকদিন পরে তিনি ক্রিকেটে ফিরছেন এবং তিনি অলরেডি প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন এবং বিপিএলের জন্য তিনি জোরে সোরে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন। সেই সাথে এনসিএল টি20তে তামিম ইকবাল হয়তো খেলবেন এবং আমরা সবাই জানি ফরচুন বরিশালের ক্যাপ্টেন হিসেবে তামিম ইকবালকে ঘোষণা করেছেন অনেক আগে। এই হচ্ছে ফরচুন বরিশালের সর্বশেষ আপডেট। আমি যদি এবার খুলনা টাইগার্সের কথা বলি, তাহলে খুলনা টাইগার্সের নতুন করে কোনো আপডেট নেই, কিন্তু একটা আপডেট বা একটা আবার শোনা যাচ্ছে, সেটা হচ্ছে মোহাম্মদ আমিরকে তারা দলে চায় এবং তারা মোহাম্মদ আমিরের সাথে হয়তো কথা বলবে, যদিও তিনি আইএল টি20-র একটা দলের সাথে চুক্তিবদ্ধ আছে, বাট মোহাম্মদ আমির সবসময় বিপিএলকে বেশি প্রেফার করে এবং বিপিএল অনেক বেশি টাকা দেওয়া হয়, দ্যাটস ওয়াই তিনি চাইলে কিন্তু বিপিএলটা খেলতেও পারে, এমনটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এর সাথে তারা লুকউড এবং সেই সাথে ওয়াইন পার্নেলের সাথেও তারা যোগাযোগ রাখার চেষ্টা করছে, যদি তারা ফ্রি থাকে হয়তো তাদেরকেও দলে ফেরাবে খুলনা টাইগার্স, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এ হচ্ছে খুলনা টাইগার্সের সর্বশেষ আপডেট। আমি যদি এবার সিলেট স্ট্রাইকার্সের কথা বলি, তাহলে সিলেট স্ট্রাইকার্সের নতুন করে কোনো আপডেট নেই, শুধুমাত্র একটা আপডেট, সেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে এখনও কিন্তু ধোঁয়াশার মধ্যে আছে, আদৌ মাশরাফি বিন মুর্তজা বিপিএল খেলতে পারবে কিনা। যদি মাশরাফি বিপিএল খেলতে না পারে তাহলে তাদেরকে দুইটা প্রবলেম ফেস করতে হবে, একটা হচ্ছে তাদের ক্যাপ্টেন কি হবে, আর একটা হচ্ছে ওই অলরাউন্ডিং যে একটা স্লট আছে, অর্থাৎ ওই যে একটা স্লট যেখানে বোলিং অলরাউন্ডার হিসেবে একজন প্লেয়ার খেলার একটা সুযোগ থাকতো, সেখানে মাশরাফি খেলতো, সেই জায়গায় আসলে কে খেলবে এটা নিয়ে কিন্তু ধসার মধ্যে থাকতে হবে। সেই সাথে তারা বেনি হাওয়েলকে পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, কারণ যেহেতু মাশরাফি যদি খেলতে না পারে তার বিপরীত বা তার অল্টারনেটিভ হিসেবে হয়তো বেনি হাওয়েলকে তারা কাজে লাগাবে এবং গত আসরে যেহেতু বেনি হাওয়েল সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলে গেছেন, সো তাকে কিন্তু নেওয়ার জন্য সিলেট স্ট্রাইকার্স অনেক বেশি তোড়জোড় শুরু করে দিয়েছে, বাট সেখানে দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্সও কিন্তু সেই দলে যোগ দিয়েছেন এবং তারাও কিন্তু বিনি হাওয়েলকে চাচ্ছে। এখন দেখার বিষয় বিনি হাওয়েল শেষ পর্যন্ত কোন দলে যায় এবং সর্বশেষ যে দলটা সেটা এরপরে সর্বশেষ যে দলটা সেটা রংপুর রাইডার্স, এবং রংপুর রাইডার্সের নতুন করে কোনো আপডেট নেই, শুধুমাত্র একটা আপডেট, সেটা হচ্ছে তারা গ্লোবাল সুপার লিগ খেলতে যাবে, সেটাকে সামনে রেখে তারা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছেন আশাবুলের আন্ডারে, কারণ আশাবুল এই মুহূর্তে রংপুর রাইডার্সের কোচিং স্টাফে আছে এবং তিনি খুব সম্ভবত ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগে যাবেন। সো তার আন্ডারেই রংপুর রাইডার্সের যে দেশি ক্রিকেটার আছে তাদেরকে নিয়ে অনুশীলন অলরেডি শুরু করে দিয়েছেন এবং স্পেশালি তাদের যে হোম কিটটা বা তাদের যে জার্সিটা তৈরি করেছে এটা কিন্তু দুর্দান্ত জার্সি ছিল এবং প্র্যাকটিস যে জার্সিটা সেটাতে কিন্তু গত কয়েকদিন আগে যে গণ অভ্যুত্থান হলো সেটাকে আসলে ফুটিয়ে তোলা হয়েছে। সো এই হচ্ছে বিপিএলের সর্বশেষ 7 দলের আপডেট, এবং নতুন কোনো আপডেট যদি আসে তাহলে অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই। সো বিপিএল এ আরও কিছু নতুনত্ব আছে, সেখানে প্রথমত হচ্ছে বিপিএল এর মাস্কটটা অলরেডি রিভিল করে দিয়েছেন, সেই সাথে বিপিএল এর যে কমেন্টেটর কারা থাকবে এটা নিয়েও কিন্তু বড় ধরনের একটা আলোচনা চলছে এবং কমেন্টেটর নিয়ে সবসময়ের জন্য বিপিএলটা অনেক সমালোচনার সম্মুখীন হয়েছেন। সেই সাথে বিদেশি আম্পায়ারদের নিয়ে আসা হবে এবং আম্পায়ারিং নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয়েছে, কিন্তু এবার কিন্তু সেই সমালোচনার জায়গাটা কিন্তু বিসিবি কিন্তু রাখছে না, এটা কিন্তু শুনতে পেরেছি, এবং সেই সাথে ভালো মানের কিছু বিদেশি কমেন্টেটরকে নিয়ে আসা হচ্ছে, এটা কিন্তু সবচেয়ে ভালো একটা বিষয়, এবং সেই সাথে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডও কিন্তু থাকবে এবং সবচেয়ে বড় চমক যেটা সেটা হচ্ছে জিয়ানো ইনফান্তিনো হয়তো বিপিএল এর কোনো একটা ম্যাচে তাকে দেখা যেতে পারে, কারণ বাংলাদেশে যখন বিপিএলটা অনুষ্ঠিত হবে ঠিক তখন জিয়ানো ইনফান্তিনোর একটা বাংলাদেশ সফর আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি এটা কথা দিয়েছেন যে তিনি যদি বাংলাদেশে ওই সময় ফ্রি থাকেন হয়তো বিপিএল এর কোনো একটা ম্যাচে তিনি যেতেও পারেন, এমনটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সো এই হচ্ছে বিপিএল এর সর্বশেষ আপডেট।